আমার স্বামী মিলিটারিতে চাকরি করতেন আসামে। আমার স্বামীর একমাত্র বড় দাদার নাম মিহির ঘোষ। ওদের বড় ছেলের নাম চরণ ঘোষ। চরণের মা বাবা একটা চা বাগানে কাজ করেন, আর তাদের অল্প পয়সায় চরণকে লেখাপড়া করাতে পারবেন না বলে চরণকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। চরণ সবে মাধ্যমিক পাশ করেছে, পড়ার বালাই বাতাস নেই। দিনভর চা বাগানে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে কেটে যায় তার সময়। আমার সেই ভাসুর পাহাড়ি বলে তার ছেলের শরীরও মজবুত আর পেটানো, কিন্তু চরণের মা মনে করেন তার ছেলে শুধু গায়ে গতরে বেড়ে উঠেছে, লেখাপড়া না শিখলে ছেলে বকে যাবে আর তাদের ছেলেকে মানুষ করার স্বপ্ন ভেঙে যাবে। চরণের বাবা মিহির ঘোষ আর মা দুর্গা দেবী শিমুলতলার চা বাগানে ১৯ বছর ধরে কাজ করেন। গত বছর এলাকার নেতা আশ্বাস দিয়েছেন যে তাদের চাকরি পাকা হবে, মাইনে বাড়বে, তাই তারা শিমুলতলার চা বাগান ছাড়তে রাজি নন। এদিকে আমার স্বামীর নাম অতীশ ঘোষ, ও আসাম রেজিমেন্টের হাবিলদার, কিন্তু ভীষণ অলস। রিটায়ার হতে এখনও ২ বছর বাকি। প্রায় প্রতিদিন ওর একটু রাতে নেশা না করলে চলে না। বদরাগী স্বভাবের জন্য এলাকায় অনেক ঝগড়া মারামারিতে লেগে থাকে সে, কড়া মেজাজ, কিন্তু দাদার অনুরোধ সে ফেলতে পারে না। তাই আমার স্বামী চরণকে নিয়ে আসে আমাদের ক্যান্টনমেন্টের বাড়িতে। আর চরণ আমার স্বামীকে ভীষণ ভয় পায়। ছেলেবেলায় ওর কাকা মানে আমার স্বামী ওকে একবার বেত দিয়ে মেরে পিঠের ছাল চামড়া গুটিয়ে দিয়েছিল, তাই চরণ এখানে এসে মোটেও খুশি নয়। কিন্তু চরণ আমার সাথে অনেকটাই ফ্রি। যতক্ষণ ওর কাকা বাড়িতে থাকে না ততক্ষণ চরণ বেশ হাসি খুশি হয়ে আমার সাথে গল্প সল্প করে, কিন্তু ওর কাকা বাড়ি ফিরতেই ওর মুখ গুমরা করে উদাসভাবে থাকে। চরণকে পেয়ে আমি অবশ্য খুশি হয়েছি, কারণ এখানে আমার কথা বলার তেমন কেউ ছিল না। তাই আশাতে আমি একজন সঙ্গী পেয়েছি। সে যাই হোক বন্ধুরা, আমার নাম পারুল বালা। আমি মতি ঘোষকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার ওকে কোনদিন ভালো লাগেনি। আজ থেকে প্রায় ১৫ বছর আগের কথা। তখন আমার বাবার ঋণ আর মাথার উপর বিয়ে না হওয়া ২ বোন ছিল, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। যদিও আমার সেই ২ বোনের বিয়ে হয়ে গেছে, বাবাও মারা গেছেন অনেক দিন হলো। এরপর আমরা আমাদের পৈতৃক ভিটে বিক্রি করে ৩ বোন সমানভাবে টাকা ভাগ করে নিয়েছি। তাই অতীত বলে আমার কিছুই নেই। এখন পর্যন্ত আমি মা ডাক শুনতে পারিনি। লোকে আমাকে নানান কথা শোনালেও আমি তা মেনে নিয়েছি, কারণ শুধু আমি নিজে জানতাম আমার স্বামীর মতি ঘোষ যেভাবে করে তাতে কোনোদিন মা হতে পারবো না। শত চেষ্টা করার পরও মতি ঘোষ পোড়া বেগুনের মতোই থেকে যায়। এদিকে আমার সম্পত্তিগুলো দিন দিন বেড়ে চলছে। এখনও আমাকে পেলে যে কেউ খেলার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। আমার চলন বলনে অনেক ছেলে ছোকরা ইতিউতি করে দেখার জন্য, কারণ লুকিয়ে রাখলেও হুট করে মাথা চারা দিয়ে ওঠে। আর সেজন্য বাড়ির দুধওয়ালা মাঝে মাঝেই দুধ দেওয়ার নাম করে দেখে মন ভরিয়ে নেয়। সে যাই হোক, আমি মাত্র কয়েকদিনেই বুঝতে পেরেছি চরণ আমাকে খুব ভালোবাসে। এর প্রধান কারণ হয়তো আমি ওকে বেশি বকাবকি করি না, বরং ওর কাকার কাছ থেকে যতটা পারি বাঁচিয়ে রাখি। এখন যদিও চরণ আর বেশি কিছু করার ফুরসত পায় না, 2টো ভালো মাস্টার এসে পড়িয়ে যায় ওকে। বর্তমানে ও ইন্টার কলেজে ভর্তি হয়েছে, তাই পড়া ছাড়া সে আর কিছুই করতে পারে না। চা বাগানে ঘোরার আর সুযোগ নেই। সকালে নিয়ম মাফিক বাজার করে এসে কলেজে চলে যায়, আর ফিরে এসে ভাত খেয়ে তাকে টিউশন পড়তে যেতে হয়, আর রোজই তার পড়া থাকে। এর জন্যই না চাইলেও তার পালাবার রাস্তা নেই। আমার স্বামী তার ভাইপোকে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ না করলে তাকে গুলি করে মেরে ফেলবে। চরণ কমার্সে পড়ে, ছাত্র হিসেবে সে খারাপ নয়, কিন্তু চরণের একটাই দুঃখ, আগে যেমন সে চা বাগানে তার বয়সী মেয়েদের লুকিয়ে লুকিয়ে দেখত, এখন সেসব কিছুই হয় না। ঘরের জানলা দিয়েও ও অনেক উকিঝুঁকি মেরেছে। সে দেখে নিয়েছে আশেপাশে কোনো ছুরি নেই। একটা বুড়ি পাশের বাড়ির কলে রোজ স্নান করে, কিন্তু তা কি আর চলে? তার এক বন্ধু তাকে মাঝে মাঝে বড়দের গল্পের বই দেয়, আর সেগুলো পড়ে চরণ হাতের কাজ করে। চরণের এখন এসব অভ্যাস হয়ে গেছে। সে বুঝে নিয়েছে যে তাকে পড়াশোনা করতেই হবে। এর জন্য সে 11 ক্লাস পাশ করে সে ভালোভাবে 12 ক্লাসে উঠেছে। 1 বছরে সে মাত্র 2 বার শিমুলতলার বাড়িতে গিয়েছিল। মেধে, জটা, সিধা এদের সাথে গিয়ে আর বিশেষ সময় কাটানো হয়নি চরণের। তার জীবনযাপন এখন পুরোটাই পাল্টে গেছে। কলেজে অবশ্য একটা মেয়েকে তার ভালো লাগে, কিন্তু সেই মেয়ে চরণকে পাত্তাই দেয় না। আর চরণ তা জানে বলে বিশেষ আমল দেয় না তার ব্যর্থতার। অন্যদিকে মেয়েরা ছেলেদের সাথে লাইন মারে, লুকিয়ে সিনেমা হলে গিয়ে হাতের কাজ করে, কিন্তু চরণের আর সে ভাগ্য কই। আজ কলেজ থেকে চরণ একটু আগে ফিরে এসেছে, 12টা বাজেনি। আমি চরণকে তাড়াতাড়ি ফিরতে দেখে বললাম, চরণ, আমরা একটা কাজ করে দিন, আরে দালানে ভিজে কাপড়গুলো উঠোনে একটু মেলে দিবি, আমি ঝপ করে স্নান করে আসি, এসে তোকে খেতে দেব। আমার কথা শুনে চরণ কিছু না বলেই নিজের ঘরে বই রেখে গামলা নিয়ে উঠোনে কাপড় মেলতে গেল।
সেই মুহূর্তে ও আমাকে নিয়ে নানান কল্পনা শুরু করে দিল। আমি অবশ্য জানতাম মাঝে মাঝে চরণ ডাব দেখে অপ্রস্তুত হয়ে যায়। কাপড় মেলা শেষ করে চরণ নিজের ঘরে ঢুকে যায়। ওর সামনের ঘরে বসার ঘরের ডান দিকটায় রান্নাঘর, আর রান্নাঘরের পিছনে আমার শোবার ঘর। চরণ আমাকে মাঝে মাঝেই নারকেল কেটে দেয়, টুকটাক ঘরের কাজে সাহায্য করে, আর আমি ওকে নিজের করেই দেখি, যেহেতু আমার কোনো সন্তান নেই। উঠোনের এক কোণে বাথরুম, ঠিক যেন মিলিটারি কোয়ার্টারগুলোতে থাকে। টিনের শক্ত দরজা দিয়ে ঢাকা বাথরুম আর পাশে টয়লেট। কখনো কখনো চরণের কাকা দুপুরে খাবার খেতে আসেন, তাই 12টা থেকে 1টার মধ্যেই আমি রান্না বান্না শেষ করে রাখি, রোজকার রুটিনের মতো। ওহ চরণ বাবা, এদিকে আয় না। আমার এই ডাকে চমক ভেঙে যায় চরণের। আমি তখনও বাথরুমে, তাই চরণ দূরে থেকেই আমাকে বলল, কি হলো, কি চাই? এর আগে অনেকবার চরণ আমার কাপড় চোপড় স্নানের সময় আমাকে বাথরুমের দরজার উপর থেকে গলিয়ে দিয়েছে। দোতলা বাড়ি হলে চরণ হয়তো আমাকে ভালো মতো দেখতে পেত, কিন্তু এলাকার সব কোয়ার্টার একতলা ছাদ নেই, তাই নিরুপায় হয়েই চরণের সাদে থেকে যায়। ওর কথা শুনে আমি চরণকে বললাম, বাবা চরণ, কদিন ধরে পিঠে সাবান ঘষতে পারছি না, সাবানটা নিয়ে এসে একটু ঘষে দে তো। আমার এই কথা শুনে চরণ খুব আনন্দিত হলো। আমাকে দেখতে পাবে বলে এরকম আগে যে হয়নি তা নয়। বাথরুমের দরজা ভেজানো ছিল, দরজা খুলতেও ভিতরে চলে আসলো, কিন্তু চরণ ভিতরে এসে হাঁ করে তাকিয়ে রইল। ওর এই অবস্থা দেখে আমি একটু হেসে বললাম, হাঁ করে কি দেখছিস, কই দে। এরপর ও আমার কথা মতো কাজ করা শুরু করলো, কিন্তু এত জোরে দিতে যে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তাই আমি চরণকে বললাম, বাবা আসতে দে না, ছাল চামড়া তুলে দিবি নাকি, আস্তে আস্তে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প?